18 বছরের এক কিশোরী মেয়েকে গণধর্ষণ করে জঙ্গলের পাশে অর্ধনগ্ন অবস্থায় ফেলে রেখে যায় একদল নরপিশাচ ধর্ষকেরা। টেলিভিশনে খবরটা শুনে টিভির দিকে তাকাতেই বুকটা ছ্যাঁত করে ওঠে। বিয়ের জন্য কেনা নীল পাড়ের তাঁতের শাড়িটা হাত থেকে পড়ে যায়। আমার চোখ দিয়ে অজরে পানি ঝরতে লাগলো, কারণ টেলিভিশনে যে মেয়েটাকে দেখাচ্ছে সে অন্য কেউ না, আমার ভালোবাসার মানুষ, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। সামনে শুক্রবারে কথার সাথে আমার বিয়ে। আজ সেই ভালোবাসার মানুষটিকে পুরুষ নামে কিছু পশু নষ্ট করেছে। বুক ফেটে কান্না আসছে। আমি পরের দিনই আমাদের বাড়িতে ফিরি। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। এলাকার লোকেদের কাছে শুনতে পাই এলাকার সকল লোক কথাকে বের করে দিতে চাইছে। নষ্টা কোনো মেয়েকে এলাকায় কেউ জায়গা দেবে না। কথা একটা পাপী মেয়ে। একজন ধর্ষিতাকে জায়গা দেওয়া মানে নিজের গ্রামের সম্মান নষ্ট করা। পুলিশ শুধু মুখেই বলে যাচ্ছে এই বিষয়ে সঠিক তদন্ত করবে, অপরাধীদের বিচারের আওতায় আনবে। আমি গ্রামে এসে আর বাসায় যাইনি, সরাসরি কথাদের বাসার উদ্দেশ্যে চলে যাই। কথাদের বাসায় যেতে একটা বন পাড়ি দিতে হয়। বনটা পাড়ি দিতেই ভয়ে চুপসে যাই আমি। ভূতের মতন কিছু দৌড়ে যাচ্ছে ভুতুরে বটগাছটার দিকে। ছোটবেলা থেকে শুনেছি সেখানে নাকি রাক্ষসী থাকে। আমি অনুমান করতে পারছি একটা মেয়ের মতন দেখা যাচ্ছে। বটগাছটা আমার থেকে প্রায় 100 গজ দূরে। বটগাছের নিচে গিয়ে মেয়ে না ভূত যাই কিছু হোক দাঁড়ালো। আমি মনে মনে স্থির করে নিলাম, দেখি, জীবনে ভূত দেখিনি, আজ দেখব। যেই ভাবা সেই কাজ। লুকিয়ে লুকিয়ে গাছের কাছে যেতেই যা দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। গাছের নিচে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেটি অন্য কেউ না, কথা, আমার ভালোবাসার মানুষ। বুকটা কেঁপে উঠল যখন দেখলাম ফাঁসির দড়ি গলায় দিচ্ছে। দৌড়ে গিয়ে কথাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলাম, এ কি করছো তুমি? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? কে আপনি? আমাকে কেন মরতে দিচ্ছেন না? আমি বেঁচে থেকে কি করব? আমি তো সেদিনই মরে গেছি, যেদিন 7 জন মিলে সারা রাত আমার শরীরটাকে হিংস্র জানোয়ারদের মতন ভোগ করেছে। ছেড়ে দিন আমাকে, আমি আর বাঁচতে চাই না। ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলাম, লজ্জা করে না মরার কথা বলতে? আমি কি মরে গেছি? আমি কাকে নিয়ে বাঁচব? আমি যে তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি তো তোমার দেহটাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমার ওই পবিত্র মনটাকে। এই পাগলি, কাঁদছো কেন? চোখের পানি মুছে ফেলো। কথা বলে উঠল, রাজ, প্লিজ আমার মতন ধর্ষিতাকে ভালোবাসার কথা মুখেও নিও না। আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। তোমাকে দেওয়ার মতন আজ আমার যে আর কিছু নেই। সবাই আমাকে নষ্টা মেয়ে নাম দিয়েছে। জানো, খুব স্বপ্ন দেখেছিলাম লাল বেনারসি দিয়ে সারা শরীর জড়িয়ে নেব, আলতা দিয়ে পাটা রাঙিয়ে নেব, 2 হাত ভরে মেহেন্দি সাজে তোমার বউ হয়ে যাব। কি থেকে কি হয়ে গেল। ভেবেছিলাম তোমার বুকে ঠাঁই পাবো, কিন্তু আমার ঠাঁই হবে হয়তো কোনো নিষিদ্ধ পল্লীতে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমাকে মরতে দাও। মরবে? তাহলে মরো, তবে এক দড়িতে 2 জন। তুমি যে আমার জীবন, তোমাকে কেমনে মরতে দিতে পারি? এই বুকটাতে একটু কান পেতে শোনো, আমার প্রতিটা হৃদয়ের স্পন্দন তোমার নাম বলে। আমি তো তোমার শরীরকে নয়, তোমার মনকে ভালোবাসি। মনটা দিয়ে আমায় ভালোবেসো, আমার আর কিছুই লাগবে না। একটু বুকে আসবে? কথাটা বলার সাথে সাথেই শক্ত করে জড়িয়ে ধরেছে কথা আমাকে। এই কথা, কাঁদছো কেন? আমার বুকে আসলে কি তোমার কষ্ট হয়? আমার কথাটা শুনে কথা আরো জোরে ফুঁপিয়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলতে লাগলো, তোমার বুকটা যে আমার সুখের ঠিকানা। জানো রাজ,
পরশুদিন সন্ধ্যাবেলা যখন কোচিং করে বাসায় ফিরছিলাম, তোমার সৎ ভাই রাফি আর তার বন্ধুরা মিলে পাশের পুরনো এক বাড়িতে নিয়ে যায়। তারপর হিংস্র প্রাণীর মতন থাবা দিয়ে আমার বস্ত্র খুলে নেয়। মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয়? আমি বলেছিলাম, তোমরা তো জানো, জন্ম নেওয়ার পর বাবা মারা গিয়ে এতিম করে দিয়ে গেছে। অন্যদিকে মাটাও আমাকে ফেলে চলে যায়। আপন বলতে কেউ নেই আমার। প্লিজ, তোমরা আমার ভাই হও, তোমাদের বোনের ইজ্জতটা ভিক্ষা দাও। আমার মতন এতিমের সম্মানটা তোমাদের কাছে ভিক্ষা চাইছি। প্লিজ ভিক্ষা দাও, তোমাদের বোন মনে করে ছেড়ে দাও। সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো। প্লিজ যেতে দাও না ভাইরা আমাকে। আমাকে খুন করে ফেলো, তবুও আমার সম্মানটা ছিনিয়ে নিও না। জানো, সেদিন দেখেছি নরপিশাচদের রক্তচক্ষু, হৃদয় কাঁপানো হাসি, অট্টহাস্যি দিয়ে বলেছিল, সবাই যদি বোন হয় বউ হবে কে? দুজনে আমার হাত পা চেপে ধরে। আমার কাছে মনে হয় পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে। তারা সবাই মিলে আমাকে শারীরিক নির্যাতন করে জঙ্গলের পাশে ফেলে রেখে যায়। পুলিশকে বলার পরও পুলিশ কিচ্ছু করেনি। তাই বলছি, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, আমার কোনো অভিযোগ থাকবে না। হ্যাঁ, বিয়ে করব তো, চলো। কথাটা বলেই রাতেই কাজী অফিসে নিয়ে কথাকে বিয়ে করে ফেলি। কথা শুধু বিস্ময়ের দৃষ্টিতে তাকাচ্ছে আর কাঁদছে। আমি কথার হাতটা শক্ত করে ধরলাম। আমার বোন জান্নাত বলে উঠল, মা মা, কোথায় তুমি? শুনছো? পাশের গ্রামের যে মেয়েটাকে রাফি ভাইয়া আর তার বন্ধুরা ধর্ষণ করেছিল, রাত যাকে ভালোবাসতো, আমাদের দ্বিমতে বিয়ে করতে চেয়েছিল, সেই মেয়েটাকে টিভিতে দেখিয়েছে। জানতাম এমনই কিছু হবে। সারা এলাকা টয় টয় করে ঘোরে। এমন খারাপ মেয়ের খারাপই হবে। আর রাফিকে কি দোষ দেবে? এই বয়সে ছেলেরা একটু আধটু এমন করবেই। কই গো রাফির মা, তোমার ছেলে কি করেছে? থানা ম্যানেজ করে আসলাম। তোমার ছেলে কি করে করে এসব? কি শিখাইছো ছেলেকে? কয়েকদিন সাবধানে থাকতে বইল, নইলে পরে তোমার কান্না শুনতে পারবো না। আমি দরজায় দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পেলাম বাবার মুখের এ কথা। হঠাৎ সৎ মা চেঁচিয়ে উঠে বলে উঠল, কি করেছে এমন? ভালো লাগছে তাই করেছে। আমাদের কি টাকা পয়সা কম আছে? আমার ছেলে একটু ফুর্তি করেছে আর মেয়েটা ইচ্ছে করেই এমন করেছে। খারাপ মেয়ে একটা, সারাদিন ঘুরে বেড়ায়। আর তোমার অকর্মা ছেলেটা নাকি নষ্টা মেয়েটাকে ভালোবাসে, তাকে নাকি বিয়ে করবে। শোনো, ওই নষ্টা মেয়েকে যদি বিয়ে করে, আমি আর এই বাড়িতে থাকবো না। অকর্মা ছেলেটা তার মাকে খেয়েছে, এখন আমার জীবনটাকে নরকে ভাসিয়ে দিচ্ছে। মাটা যেমন চরিত্রহীনা ছিল, তেমন একটা চরিত্রহীন ছেলে জন্ম দিয়েছে। কথার দিকে তাকিয়ে দেখি সে কাঁদছে। আমি কাঁপা কাঁপা হাতে দরজায় নক করলাম। সৎমা বলে উঠল, দেখ তো জান্নাত, কে এসেছে। জান্নাত দরজাটা খুলেই হাতে থাকা পানির গ্লাসটা ফ্লোরে ফেলে দেয়। জান্নাত বলে উঠল, মা দেখে যাও, বাড়িতে পতিতাকে নিয়ে এসেছে বিয়ে করে, আমাদের মুখ দেখানোর কোনো জায়গা রাখলো না। আমার সৎমা আমায় দেখে বললেন, কই গো দেখে যাও, তোমার ছেলে ধর্ষিতাকে বিয়ে করে নিয়ে এসেছে। মাটা যেমন নষ্টা ছিল, তার ছেলেটাও ঠিক তেমনই রয়েছে। সৎ মায়ের কাছে এসব শুনে রাগে শরীর গিজগিজ করে। শুধুমাত্র বাবা নামক লোকটাকে শ্রদ্ধা করি বলে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছি। বাবা বললেন, কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? একটা ধর্ষিতাকে বিয়ে করে নিয়ে আসার সময় একবারও ভাবলি না তুই কার সন্তান? আমার মান সম্মানকে এভাবে ধুলোয় মিশিয়ে দিতে একবারও ভাবলি না? তোমার ছেলে আর তার বন্ধুরা মিলে যখন কথাকে ধর্ষণ করেছে, তখন কোথায় ছিল তোমার সম্মান? জানি কিছু বলতে পারবে না। দেখছো দেখছো বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, সেই আদবটাও শেখেনি। তুমি শুনে নাও, কোনো ধর্ষিতাকে এই বাড়িতে জায়গা দিলে আমি এই বাড়িতে থাকবো না। আমি আজকে জান্নাত আর রাফিকে নিয়ে চলে যাব।
তুমি আর তোমার আদরের ছেলে থাকো। রাজ, এখনই ওই মেয়েকে তুই ছেড়ে দিবি। বাবা, এটা কোনোভাবেই সম্ভব না। আমি কথাকে ভালোবাসি। বাবা বলে উঠলেন, তুই যদি ওই মেয়েকে না ছাড়িস তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আর যদি কোনোদিন আমার বাড়িতে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। না বাবা, এমন কথা বলো না। তোমার মরা মুখ দেখতে পারবো না। ছোটবেলায় মাকে হারিয়ে বুঝেছি মাকে ছাড়া বেঁচে থাকাটা কেমন কষ্ট। প্লিজ বাবা, শুধু বলবো দোয়া কইরো আমাদের জন্য। কখনো মন চাইলে একটাবার ডাক দিও, কাছে চলে আসবো। সৎমা আমার কথা শুনে বলে উঠলেন, হইছে, আর অভিনয় করতে হবে না। খারাপ মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে, দরদ উল্টাইয়া পড়ছে মনে হচ্ছে। বাবার পায়ে কথার সালাম করতে গেলে বাবা পা সরিয়ে ফেলে। আমি কথার হাতটা শক্ত করে ধরি। বাড়িটার দিকে শেষবারের মতন এক নজর তাকিয়ে কথাকে নিয়ে বের হয়ে গেলাম। কথার দিকে চেয়ে দেখি সে কাঁদছে। চোখের পানি মুছে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। কথা কাঁদছে। এই কান্না কষ্টের কোনো কান্না নয়, এই কান্না পরম পাওয়ার কান্না। ঢাকায় গিয়ে বাসা ভাড়া নিলাম। আজ আমাদের বিয়ের 3 দিন। 3 দিন পর আজ আমাদের বাসর ঘর। রাত 12টা বাজে। এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আকাশটা কেমন যেন ঘোর অন্ধকারে ঢেকে যাচ্ছে। রাত 1টার দিকে বাসর ঘরে যেতেই কথা পা ছুঁয়ে সালাম করলো। কথাকে বুকে জড়িয়ে নিলাম। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। জানো, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। দোয়া করি সব মেয়ে যেন তোমার মতন একটা স্বামী পায়। কখনো আমায় ছেড়ে যেও না। তোমার বুকেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমি কথার কথা শুনে বললাম, এই, তুমি কাঁদছো কেন? ফুলশয্যার রাতে কি কেউ কাঁদে? বুকে আসো। কথাকে বুকে জড়িয়ে ধরলাম। কথার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কিছুক্ষণ পর অজানা এক ভালোবাসার রাজ্যে হারিয়ে গেলাম। কয়েকদিন পর হঠাৎ খবর আসলো বাবা মারা গেছে। বাবার মৃত্যুর কথা শুনে মনে হচ্ছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কথাকে নিয়ে গ্রামে গিয়ে বাবাকে দেখতে পাইনি। সৎ মা আর রাফি গ্রামের মানুষদের বলেছে ওই নোংরা মেয়ে আর ওই মেয়ের স্বামীকে আমার বরের মুখ দেখতে দেওয়া যাবে না। কত অনুরোধ করেও বাবার মুখটা দেখতে পারিনি। কথাকে নিয়ে অশ্রু ভেজা চোখ নিয়ে ঢাকায় চলে যায়। মাঝ রাতে ঘুম ভেঙে যায় কান্নার আওয়াজে। আমার পাশে তাকিয়ে দেখি কথা নেই। কান্নার আওয়াজ শুনে পাশের রুমে গিয়ে দেখি কথা কাঁদছে আর বলছে, হে সৃষ্টিকর্তা, আমার তো বাবা মা তুমি ছোট থাকতেই উঠিয়ে নিয়েছো। জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। বাবার আদর কি তা বুঝিনি। শুনেছি মার গর্ভে থাকাকালীন তুমি আমার বাবাকে তোমার কাছে টেনে নিয়েছো। হসপিটালে বেডে জন্ম দিয়ে মাটাও চলে গেছে বাবারই মতো। কখনো মা বাবার স্নেহ ভালোবাসা কি তা বুঝিনি। তবুও তোমার কাছে কোনো নালিশ করিনি। তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া। তুমি আমার রাজের মতন একটা স্বামী আমাকে দিয়েছো। হে ওপরবালা, তোমার কাছে প্রার্থনা আমার স্বামীর বুকেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। তার কথা শেষ করে পেছন দিকে তাকিয়ে দেখে আমি কাঁদছি। কাঁদছো কেন? সত্যি তোমার মতন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। প্লিজ ওভাবে বলো না। তোমার মতন স্বামী কয়জনের ভাগ্যে হয়? কথাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। দিনগুলি ভালোই কাটছিল। কিছুদিন পর আমাদের ঘর আলোকিত করে একটা রাজকন্যা এলো। হঠাৎ একদিন টিভির পর্দায় একটা সংবাদ শুনে থমকে গেলাম। মায়ের হাতে ধর্ষক ছেলে এবং তার বন্ধুরা খুন। কথাকে ডাক দিতে গিয়ে দেখি গলাটা কেমন ধরে এলো। পাশেই তাকিয়ে দেখছি কথা কাঁদছে। টিভিতে যে 7টা লাশ দেখাচ্ছে তাদের সবাই ছিল কথার ধর্ষক। তাদের মাঝে লাশ হয়ে শুয়ে আছে আমার সৎ ভাই রাফি। আর সব থেকে অবাক হলাম তখন যখন দেখলাম তাদের সবার খুনি হচ্ছেন আমার সৎ মা।
যে মা তার ছেলেকে ধর্ষক হতে প্রশ্রয় দিয়েছে। হঠাৎ হাতে থাকা গ্লাসটা পড়ে গেল যখন শুনলাম রাফির বন্ধুরা জান্নাতকেও শারীরিক নির্যাতন করে, আর জান্নাত মুখ দেখাতে না পেরে গলায় দড়ি দিয়ে মারা যায়। কথা আর আমাদের রায়সাকে নিয়ে পরের দিন গ্রামের বাড়িতে চলে যায়। গ্রামে গিয়ে সব কিছু শুনে চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। যে সৎ বোনটাকে ছোটবেলা নিজের হাতে খাইয়েছি, সেই বোনটা আজ আর নেই। এই ধর্ষক সমাজ তাকে বাঁচতে দিল না। থানায় গিয়ে সৎ মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই বলল, কথা বৌমা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার প্রতি অনেক অবিচার করেছি। তোমার প্রতি অবিচার করার ফল আজ আমি নিজের হাতে পেয়েছি। আমার মেয়েটাকে আমারই কুলাঙ্গার ছেলের বন্ধুরা নৃশংসভাবে নির্যাতন করেছে। মেয়েটা সেই মুখ দেখাতে পারেনি, মরে যাওয়ার আগে একটা চিঠি লিখেছে। আমি মায়ের কথায় পুলিশের কাছ থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম। প্রিয় রাজভাইয়া, শুরুটা কিভাবে করব বুঝতে পারছি না। আজ আমি বুঝলাম একটা মেয়ের শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্ব। আজ তা হারিয়ে বুঝতে পারছি। জানি না কথা ভাবি আমায় ক্ষমা করবে কিনা। তোমাদের প্রতি অনেক অবিচার করেছি। তোমাকে কখনো ভাই বলে স্বীকার করিনি। আজ নিজের ভাইয়ের বন্ধুরা মিলে আমাকে শারীরিক নির্যাতন করলো, তাদের যৌন চাহিদা মেটালো। কত কাকুতি মিনতি করেছি। বলেছিলাম আমি তো রাফির বোন, তোমাদের বন্ধুর বোন। তারা কি বলেছিল জানো? তোর ভাই কি কোনো মেয়েকে ধর্ষণের সময় ভাবে সে কারোর বোন? ভাইয়ারে, ক্ষমা করে দিস তোর বোনকে। প্রত্যাবর্তন যে এভাবে জীবনে আসবে তা বুঝতে পারিনি। মাকেও বলতে চাই, জানো মা, পৃথিবীতে ভাগ্যবান যদি কেউ হয় তাহলে আমাদের সৎ মা, রাজভাইয়ার মা। কারণ রাজভাইয়া সেই মায়ের সন্তান যে একটা ধর্ষিতা নারীকে স্ত্রীর সম্মান দেয়। আর তুমিই সেই মা, যেই মা ছেলেকে ধর্ষক হতে অনুপ্রেরণা দিয়েছ, যার জন্য আজ আমি ধর্ষিত। জানো মা, ধর্ষকদের কোনো পরিচয় নেই। তুমি যদি পারো তোমার মেয়ের হত্যার বিচার করো, তোমার নিজের ছেলের রক্ত দিয়ে। ইতি, জান্নাত। চিঠিটা পড়ে কলিজাটা ফেটে যাচ্ছে। চোখ দিয়ে অঝরে বৃষ্টি পড়ছে। পাশ থেকে মা কথাকে বলল, কথা মা, তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে আর জান্নাতকে যারা ধর্ষণ করেছে তাদের আমি নিজের হাতে খুন করেছি। আমার কুলাঙ্গার ছেলেটার রক্তে যখন রুমটা ভেসে যাচ্ছিল, তখন আমার চোখে আমার মেয়ের জান্নাতের ফাঁসির দড়িতে ঝোলানো লাশটা বারবার ভেসে উঠছে। প্রত্যাবর্তন এভাবে আসবে কখনো ভাবতে পারিনি। আজ আমি গর্বিত। আমার নিজের মেয়ের ধর্ষকের বিচার নিজের হাতে করেছি। ভালো থাকিস রাজ, একবার মা বলে ডাকবি? বুকের ভিতর যে ঝড়টা উঠেছে, তোর মতন সন্তানের ডাকে তা শান্ত করি। নিজের অজান্তেই মা ডাকটা দিয়ে ফেললাম। চোখ দিয়ে অঝরে জল পড়ছে। এটা কোনো কষ্টের জল নয়, এটা আনন্দের। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।